সময় কারোর জন্য থেমে থাকে না, আপন ধারায় বয়ে যায়। তেমনি করে অতিবাহিত হয়ে গেছে 6টা মাস। সিরাত এখন আর 19-এর রমণীয় নেই, সে 20-এ পদার্পণ করেছে। তার এসএসসি রেজাল্ট বের হয়েছে বহু আগে। আহামরি ভালো না হলেও তার চেষ্টা অনুযায়ী আশানুরূপ ফল পেয়েছে। রনব বইয়ের ফলাফল দেখে সেদিন বিকেলবেলা সপরিবার নিয়ে যায় সেলিব্রেশনের জন্য। সারা বিকেল ঘোরাঘুরি করে রাতের খাবার খেয়ে বাড়িতে ফেরে। নাহিলের বয়সের কঠাই ও একটি সংখ্যা বৃদ্ধি পেয়েছে। 3য় শ্রেণী থেকে 4র্থ শ্রেণীতে উঠেছে। তাদের জীবনযাত্রায়ও এসেছে ব্যাপক পরিবর্তন। রনব শিকদার সারাদিন শত ব্যস্ততার মধ্যে দিয়ে গেলেও দিন শেষে পরিবারের ভালো মন্দ খোঁজ খবর নিতে ভোলে না। সিরাত নিজের পড়াশোনার বিষয়ে বেশ যত্নশীল হয়েছে। কাছেই একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ের ওপর অনার্স করছে। বাসার কাছে হওয়ার এটাই বেছে নিয়েছে। যাতায়াত সুবিধা যেমন তেমন বাড়তি চিন্তা করতে হয় না। প্রথম দিকে এই সাবজেক্টটাকে ভয় পেলেও এখন সহজ হয়ে গিয়েছে। এই ভয় কাটানোর পেছনে অবশ্যই রনব শিকদারের বিশাল অবদান রয়েছে। জোরপূর্বক যেমন এই বিষয় বেছে দিয়েছে, তেমনই দায়িত্ব নিয়ে প্রতিদিন হাসপাতাল থেকে ফিরে মা ছেলেকে পড়তে বসায়। নাহিলের সারাদিন কাটে মায়ের সাথে। নিজের কাজগুলো এখন সে নিজেই করে, পাশাপাশি মায়ের হাতে হাতে জিনিসপত্র এগিয়ে দেওয়া থেকে টুকটাক ঘরের কাজ করে। এভাবেই কাটছে তাদের দিন। অন্যদিকে সারাহকে নিয়ে মাশরাফি চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছে। প্রায় মাস 2 হতে চলল। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে অনেকটা। সে এখন নিজে 1-2 পা করে হাঁটতে পারে। যেদিন প্রথম সে একা একা হেঁটেছিল, মাশরাফি সেদিনের খুশি ছিল দেখার মতো। ফোনে ভিডিও করে দেশে থাকা পরিবারের অন্যদের দেখিয়েছিল অতি উৎসাহের সাথে। সারাহ সেদিন দেখেছিল তার জন্য মাশরাফির চোখে আসা 2 ফোঁটা অশ্রুকণা, যা কিনা কৌশলে আড়াল করে নিয়েছিল। তাদের সম্পর্কেও উন্নতি হয়েছে বেশ। সারাহ এখন ক্ষণে ক্ষণে মুগ্ধ হয় মানুষটার এত যত্ন দেখে। হৃদয় জানান দেয় এ কেবল মুগ্ধতা নয়, এটা এক ভিন্ন অনুভূতি। মানুষটা দেখলে তার হৃদস্পন্দন বেড়ে দ্বিগুণ হয়ে যায়। আজকাল মানুষটা তার আশেপাশে থাকলেও ভালো লাগে, তাকে নিয়ে ভাবতেও ভালো লাগে। কি আজকে কি আর বিছানা থেকে নামার ইচ্ছে নেই নাকি? তুই দিন দিন অলস হয়ে যাচ্ছিস সারাহ। তোর নাম চড়ুই না রেখে স্লোথ রাখা উচিত ছিল। চড়ুইটা আপনারই দেওয়া নাম, নাম বাঁচাইয়ে আপনারই ভুল ছিল। সেটাই তো এখন আফসোস হচ্ছে। যখন নামটা দিয়েছিলাম তখন তো সারাদিন উড়াউড়ি করতেই। এখন তো মনে হয় স্লোথের মতো নিঃশ্বাসটা নিতেও তোর কষ্ট হয়। সারাহ তার কথাই পাত্তা না দিয়ে মুখ ভেংসি কেটে কম্বলটা ভালো করে গায়ে পেঁচিয়ে বসে। এখানে বছরের অধিকাংশ সময়ই শীত পড়ে। সারাহ এখানে চিকিৎসার জন্য এলেও এখানেই জীবনের শ্রেষ্ঠ কিছু মুহূর্ত কাটিয়েছে। প্রতিদিন সকালে অ্যাপার্টমেন্টের বেলকনি থেকে যে মনোরম দৃশ্য দেখা, রাতের শহর দেখা, এখানে আসার পরে বেশ কয়েকদিন ঘোরাঘুরি করেই কাটিয়েছে। এতে সারাহর ভেতরে থাকা ভয় আতঙ্ক বেশ অনেকটাই কেটে যায়। এখানে এসে মাশরাফি নামক মানুষটাকে খুব কাছ থেকে দেখেছে, অনুভব করেছে। মনে পড়ে যায় বিয়ের আগে তাদের লাস্ট ডেটের কথা। সেদিন সে মাশরাফির বেশ কিছু খারাপ দিক বলেছিল, তবে আজ এত কাছ থেকে চিনে মনে হচ্ছে সেদিনের বলা কথাগুলো ভুল। মানুষটা আসলে ব্যতিক্রম, ধৈর্যশালী, শান্ত মেজাজের, দায়িত্ববান এক পুরুষ। এতগুলো দিনে কখনো সারাহর ওপর চড়া গলায় কথা বলেনি। মাশরাফি সারাহর দিকে 2 হাত বাড়িয়ে দেয়। সারাহ এগিয়ে এসে বাড়ানো হাত দুটো আগড়ে ধরে। বিছানার কিনারে এসে পা ঝুলিয়ে বসিয়ে মাশরাফি তার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে আলতো হাতে ঘরে
পরার জুতো জোড়া পরিয়ে দেয়। এরপর খুব সাবধানতার সহিত তাকে নামতে সাহায্য করে। যদি আজ পুরো 5 মিনিট হাঁটতে পারিস তবে বিকেলে ঘুরতে যেতে পারবি। 5 মিনিট কিভাবে সম্ভব সে তুই জানিস। যদি যেতে চাস তবে হাঁটতেও হবে। আমি তোমার জন্য কষ্ট করব, সারা পথ হুইল চেয়ার ঠেলে নিয়ে বেড়াবো, বিনিময়ে তুমি কিছু দিবে না তা তো হবে না। সারাহ নত মুখে বলে, আমি চেষ্টা করব। মাশরাফি সারাহর হাত ছেড়ে দেয়, তাকে চোখের ইশারায় হাঁটতে বলে। সারাহ ধীরে ধীরে এক পা করে এগোয়, পিছন পিছন মাশরাফিও এগোয়। এটা নিত্যদিনকার দৃশ্য। সারাহ সামনে সামনে হাঁটে, সেও তার পিছন পিছন থাকে। পাশে যদি আবার পড়ে যায়। 3 মিনিটের মাথায় সারাহর পা টলতে শুরু করে। পিছন ঘুরে মাশরাফির দিকে অসহায় দৃষ্টি নিক্ষেপ করে। মাশরাফি তা দেখেও না দেখার ভান করে। সারাহ মনে মনে ব্যথিত হয়। আবারও নতুন উদ্যমে চলতে আরম্ভ করে। 5 মিনিট হতে 5-10 সেকেন্ড বাকি। এমন সময় সে হাল ছেড়ে দেয়। মাশরাফি তাকে দুহাতের মধ্যে জড়িয়ে নিয়ে চওড়া হাসি দেয়। সারাহর মুখেও হাসি দেখা যায়। গ্রেট সারাহ, তুই চেষ্টা করলেই পারিস, কিন্তু সেই চেষ্টাটাই করতে চাস না। এখনও তো 5 মিনিট হয়নি। পুনরায় চেহারায় আধার নামে। কোনো ব্যাপার না, আজ হয়নি কাল হবে, এখন থেকে বেশি বেশি করে হাঁটবি। তুই যত দ্রুত ঠিক হবি তত তাড়াতাড়ি আমরা বাড়ি যেতে পারবো। মলির মুখে জবাব দেয়, মাশরাফি সারাহর মুখটা উল্টো দিক থেকেই উঁচু করে কপালে ঠোঁটের উষ্ণ পরশ এঁকে বলে, মন খারাপ করছিস কেন? মাত্র 5-10 সেকেন্ড কোনো বিষয় হলো? তুই তো চেষ্টা করেছিস তাই না? এখন মন খারাপ করে থাকে না। চল, ফ্রেশ হয়ে খেতে হবে, ওষুধ আছে। এরপর বিকালে আমরা ঘুরতে যাব, তো নিয়ে যাবেন? আর চোখে মাশরাফির দিকে তাকিয়ে বলে, অবশ্যই, কেন নয়। এখন ঝটপট খেতে চল। আমি সেই 7 সকালে উঠে খাবার বানিয়ে রেখেছি, এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে মনে হয়। আপনার অনেক কষ্ট হয়ে যাচ্ছে তাই না? ধুর পাগল, এতটুকু কষ্ট করে যদি তুই ঠিক হয়ে যাস, এর থেকে বড় উপহার আর আমার জন্য কি হতে পারে? এরপর তো আমি বসে বসে খাবো, তুই সব কাজ করবি। করার জন্য বসে আছি, দেখা যাবে। চল এখন। সারাহকে পাজা কোলে তুলে হাঁটা দেয় ডাইনিংয়ের উদ্দেশ্যে। নির্দিষ্ট চেয়ারে বসিয়ে দিয়ে রান্নাঘরে যায় খাবার আনতে। খাবার এনে সারাহর জন্য একটা প্লেটে বেড়ে দিয়ে নিজের জন্য প্লেট সাজায়। চুপচাপ খাওয়া শেষ করে বেডরুমে নিয়ে যায়। সারাহকে বেডরুমে থাকা সিঙ্গেল সোফায় বসিয়ে দিয়ে নির্দিষ্ট ওষুধগুলো এনে একটা ধরে ধরে খাইয়ে দেয়। এরপর বিছানা গোছানো থেকে শুরু করে কাপড় ভাঁজ করা, ঝাড়ু দেওয়া সব প্রায় এক হাতে করে। সারাহ বসে বসে তার হালাল পুরুষটাকে দেখে যায়। মনের মধ্যে অন্য কিছু আভাস দেয়। সে দেওনা মোনা করে সাহস সঞ্চার করে ডাক দেয়, মাশরাফি ভাই। মাশরাফি তখন সবে বেলকনি থেকে ঘরে ঢুকেছে। সারাহর ডাকে সেদিকে তাকাই, চোখের ইশারায় জানতে চায় কি হয়েছে। সারাহ তাকে নিজের কাছে ডাকে। মাশরাফি তার দিকে এগিয়ে যায়, মুখোমুখি দাঁড়িয়ে বলে, বল কি হয়েছে? সারাহ মাথা নিচু করে হাত মুচড়াতে থাকে। কিছু কি বলবি? আপনি একটু নিচু হন তো। কেন? যা বলছি করেন। মাশরাফি তার কথা মতো ঝুঁকে তার মুখোমুখি হয়। সারাহ চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফট করে কপালের মাঝে তার ওষ্ঠ জোড়া শুইয়ে দেয়। সরে এসে অন্যদিক মুখ ঘুরিয়ে বসে থাকে। মাশরাফি আহাম্মক হয়ে তাকিয়ে থাকে তার দিকে। তার বোধগম্য হচ্ছে না একটু আগে কি হয়ে গেল। খানিকটা সময় চুপ থেকে বলে ওঠে, আয় হাই, এটা তুই কি করলি চড়ুই? দিন দুপুর একটা ছেলের ইজ্জত মেরে দিলি। আমি এখন এই মুখ নিয়ে বাইরে বের হব কিভাবে? সারাহ তড়িৎ বেগে তার দিকে ঘুরে তাকাই, বলে, কি সব বলছেন আপনি? আমি কখন আপনার ইজ্জত মেরে দিলাম? আপনাকে ক্লান্ত লাগছিল তাই আর কি, একটু এনার্জি দিলাম। মুভিতে দেখেছিলাম হিরোরা যখন ক্লান্ত থাকে হিরোইনরা এভাবেই তাদের ক্লান্তি কাটায়। একেই বলে অল্প বয়সে পাকলে দুঃখ
থাকে চিরকাল। দিলি যখন একটু ভালো করে দিতি, কোনো ফিলই তো পেলাম না। এর থেকে ভালো আমি পারি না, দাঁড়া তোকে শিখিয়ে দিই। মানে? মাশরাফি হাঁটু গেড়ে বসে সারাহর সামনে, মুখটা এগিয়ে নেয় তার দিকে। সারাহ একটু ভড়কে যায়। তাকে এত কাছাকাছি দেখে সরে আসতে নিলে মাশরাফি এক হাত কোমরে পেঁচিয়ে কাছে নিয়ে আসে। সারাহ অস্বস্তিতে চোখ মুখ খিঁচে নেয়। মাশরাফি এক হাত দু চোয়াল চেপে ধরে তার অষ্টজোড়া এগিয়ে নেয় মেয়েলি ঠোঁটের ভাঁজে। নরম স্পর্শ এতটাই নরম যে সারাহর মেয়েলি সত্তাকে কাঁপিয়ে তোলে। শক্ত হয়ে বসে থাকে সারাহ তা দেখে মাশরাফি তার অদর যুগল ছেড়ে দেয়। এমন গাঢ় হয়ে বসে আছিস কেন? তো কি করব? মাথা নিচু করে মিনমিনিয়ে স্বরে বলে। এটাও বলে দিতে হবে? রেসপন্স কর। ও না। হুস। দ্বিতীয়বার যদি বলতে হয় তাহলে বুঝে নিস তোর খবর আছে। দ্বিতীয়বার মানে কি? কোনো জবাব না দিয়ে পুনরায় জায়গা করে নেয় নরম অদর যুগলের মাঝে। সারাহ এবারও চুপ। মাশরাফি অধৈর্য হয়ে দাঁত বসিয়ে দেয় সেথায়। সারাহ ব্যথা অনুভব করে, বুঝতে পারে এই অশ্লীল পুরুষের ইঙ্গিত। তাই সেও ধীরে ধীরে সাড়া দেয়। বইয়ের সাড়া পেয়ে মাশরাফি ধীরে ধীরে আরও অস্থির হয়ে ওঠে। এক হাত সরিয়ে যায় কোমরের আশেপাশে। এক পর্যায়ে তা পোশাক ভেদ করে ভেতরে প্রবেশ করে। উন্মুক্ত উদরের মাঝে এলোমেলোভাবে বইতে থাকে। সারাও হাঁসফাঁস করে ওঠে। মাশরাফির সহ্য হয় না সেই নাড়াচড়া। হাতটা ধীরে ধীরে ওপরের দিকে উঠিয়ে নেয়, নাগাল পায় মেয়েলি নরম ও সংবেদনশীল অংশের। সারাহ আর সহ্য করতে না পড়ে খামচে ধরে উন্মাদ পুরুষের মাথার পিছনের চুল। এক হাত বুকে রেখে ধাক্কা দিতে থাকে। এতে এক চুলও নাড়াতে সক্ষম হয় না। মাশরাফি এবার ধীরে ধীরে আলাদা করে ওষ্ঠজোড়া ঘন ঘন নিঃশ্বাস ফেলতে থাকে। কোনো কিছু না ভেবে সারাহর ঘাড়ে ও দু পায়ের নিচে হাত গলিয়ে কোলে তুলে সোজা বিছানার দিকে হাঁটা দেয়। সারাহর আতঙ্কে মুখটা ফ্যাকাশে হয়ে যায়। সে কিছু বলবে এমন সময় মাশরাফি তার দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করে। তা দেখে চুপসে যায় সে। আলতোভাবে এনে বিছানায় শুইয়ে দেয়। নতুন উদ্যমে আবারও এগিয়ে যায় ঠোঁটের দিকে। প্লিজ না, বেশি তিরিং বিরিং করবি তো বেলকুনি থেকে ছুঁড়ে বাইরে ফেলে দেব। গায়ে থাকা ওড়না তিনি আলাদা করে দেয়। ঠোঁটের ভাঁজে ঠোঁট রেখে হাত ছুঁয়ে যায় নরম অংশে। এবারে ঘটায় আরেক কাণ্ড। গায়ে থাকা লং শার্টের বোতামগুলো একে একে খুলে শরীর থেকে আলাদা করে ছুঁড়ে দেয় দূরে কোথাও। সারাহ অস্বস্তিতে কুঁকড়ে যায়। সারাহর ওপর থেকে সরে নিজের গায়ে টি শার্টও খুলে নেয় ব্যস্ত হাতে। খানিক সময় নিয়ে চোখ বুলায় মেয়েলি দেহের ভাঁজে, এগিয়ে ঠোঁট বসায় গলার ভাঁজে, ধীরে ধীরে নিচে নামতে থাকে। সারাহ এ পর্যায়ে ধৈর্যহারা হয়ে চুল খামচে আটকে দিয়ে নিচু স্বরে বলে, প্লিজ আমি অসুস্থ তো বুঝেন একটু। আমি জানি আমার সীমানা কতটুকু। সীমানা অতিক্রম করব না, ভয় নেই। একবার সুস্থ হয়ে বাড়ি চল, সব সুদে আসলে কুশল করব। এখন চুপ থাক, আমাকে শান্ত হতে দে। সারাহ নিশ্চিন্ত হয়। ঘরের মাঝে উল্টোপাল্টা কিছু করে বসলে তার যেমন শরীর ক্ষতি তেমনি মাশরাফিরও নিজেকে দোষারোপ করবে, যা সে মানতে পারবে না। মানুষটাকে নতুন করে আর অনুশোচনার সাগরে ডুবিয়ে দিতে চায় না। সিরাতের ক্লাস শেষ করে নাহিলের স্কুলের সামনে থাকা ছাউনির নিচে বসে আছে। আজ রোদের তাপটা অন্য দিনের তুলনায় অনেকটা বেশি। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বোতলের পানিও শেষ। নাহিলের ছুটি হতে এখনো আধ ঘন্টা মতো বাকি। দূরে একটা ডাবওয়ালা দেখে সে সেদিকে এগিয়ে যায়। 3টা ডাব কেনে, একটা নিজের জন্য আর একটা নাহিলের আর একটা বাসায় নিয়ে পুডিং বানাবে। 3টা ডাবই কেটে নেয়, একটা খেয়ে একটা নাহিলের জন্য রেখে 3 নাম্বারটা পানির তার বোতলে ভরে নেয় এবং প্রতিটার ভেতরের অংশ তুলে টিফিন বক্সে ধুয়ে তাতে নেয়। এত ভারী জিনিস বয়ে নেওয়ার চেয়ে এভাবে নেওয়াটা বেশ ভালো।
নিজের বুদ্ধি দেখে নিজেই তারিফ না করে পারল না। নিজের কাজ শেষ করে আবার আগের জায়গায় ফিরে আসে। ছুটির ঘন্টা বাজে, স্কুলের গেট খুলে যায়, একে একে বাচ্চারা বের হয়ে আসে। তাদের সাথে নাহিলও রয়েছে। রোদের তার মুখ লাল হয়ে আসে। বন্ধুদের থেকে বিদায় নিয়ে মায়ের কাছে আসে। সিরাত তার ওড়নার এক মাথা দিয়ে ছেলের ঘামযুক্ত মুখটা মুছিয়ে দিয়ে পাশে বসতে ইশারা করে। পাশে রাখা কাটা ডাবটা তার হাতে দেয়। তুমি খাবে না? আমি খেয়েছি, এটা তোমার। দ্রুত শেষ করো, এটাও কেটে আনবো ওই ডাবওয়ালার থেকে। নাহিল পানিটুকু খেয়ে বাকি অংশটা মায়ের হাতে দেয়। সিরাত তার হাত ধরে আবারও এগিয়ে যায় ডাবওয়ালার নিকট। ডাবওয়ালার ডাব কাটতে কাটতে একবার সিরাতের দিকে তো আরেকবার নাহিলের দিকে তাকায়। আম্মা, হে আপনের কি হয়? আমার ছেলে চাচা এই স্কুলেই পড়ে, ক্লাস 4-এ। ডাবওয়ালা অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলে, হাসাই আপনার পোলা? তা পোলা কি মিসাও হয়? ডাবওয়ালা তার পান খাওয়া লাল লাল দাঁতগুলো বের করে একটা হাসি দিয়ে বলে, আপনারে দেখলে বোঝাই যায় না আপনার এত বড় একখান পোলা আছে। নাহিল বিরক্ত হয়ে মুখ কুঁচকে বলে, আপনাকে দেখলেও তো বোঝা যায় না এই ডাবগুলো কাটার ক্ষমতা আপনার আছে। কি কও ভাই, আমি এক জায়গায় বসে 10টা ডাবও কাইটা দিতে পারি 5 মিনিটে। সেই ছোট্ট কাল থাইকা ডাব বেশি। নাহিল পুনরায় মুখ খুলতে যাবে, এমন সময় সিরাত তাকে আটকে দেয়। কিছু মনে নেবেন না চাচা, ছোট মানুষ তো, কি বলতে কি বলে ফেলেছে। না না, কি মনে করুম? হে আমার নাতির মতো কি সুন্দর একখান মুখ, কিন্তু আপনার চেহারার সাথে মিল নাই। হে মনে হয় হের বাপের মতো হইছে। সিরাত মুখে মলিন হাসি টেনে সব গুছিয়ে নিতে নিতে বলে, জি চাচা, ও আর বাবার মতো হয়েছে। আরসি ভালো থাকবেন। কোনো মতে নাহিলের হাত ধরে সেখান থেকে সরে আসে। এতদিনের আজ প্রথমবার এমন পরিস্থিতির শিকার হয়েছে সে। তাই তো একটু অস্বস্তিতে পড়ে যায়। পুরোটা রাস্তা আর কোনো কথা বলে না। নাহিলও চুপচাপ থাকে। বাড়ির সামনে এসে রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। দরজা খুলে বাসার মধ্যে ঢুকে নাহিলকে তার ঘরে পাঠিয়ে দেয়। ফ্রেশ হতে বলে, সেও নিজের ঘরের দিকে পা বাড়ায়। পিছন থেকে ডেকে ওঠে নাহিল। সিরাতের পা আটকে যায়। পিছন ঘুরে তাকিয়ে চোখের ইশারায় জানতে চায় কি হয়েছে। নাহিল কাঁধের ব্যাগটা সোফায় রেখে মায়ের দিকে এগিয়ে যায়। 2 হাতে কোমর জড়িয়ে ধরে মাথা ঠেকিয়ে বলে, তুমি আমার মা না? সিরাতের কলিজা ছলাৎ করে উঠে বলে, কি বলছো এসব? আমি তোমার মা না তো কি? যদি মা হয়েই থাকো তাহলে কার দেখে কি মনে হলো, কে কি বলল, এ নিয়ে মন খারাপ করছো কেন? কই মন খারাপ করেছি? তাই মন খারাপ না করলে এমন দম মেরে আসো কেন? সারাদিন ক্লাস করে এসে ক্লান্ত লাগছিল, তাই আর কি। জানো মিশু, আমি যখন থেকে বুঝতে শিখেছি কখনো মায়ের জন্য বায়না করিনি। আমি বাবার কাছে যখন যা চেয়েছি সব দিয়েছি, কিন্তু মা না থাকলেও মা চাইনি কখনো। আমার বন্ধুদের সবার মা আছে, আমিও জানতাম আমারও মা আছে, কিন্তু কখনো তাকে দেখতে চাইনি, কখনো তাকে নিয়ে প্রশ্ন করিনি বাবার কাছে। যদি বাবা কষ্ট পায়, যেহেতু মা কাছে থাকে না, তার মানে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। একদিন বাবা বলল তোমাকে আমার মা বানিয়ে দিবে। সেদিন মনে মনে ভীষণ খুশি হয়েছিলাম। মা কি মা কেমন হয় আমি জানতাম না, শুধু জানতাম মা হলে সবসময় কাছে থাকে, যেমন আমার অন্য বন্ধুদের মায়েরা থাকে। বাবা সারাদিন হাসপাতালে থাকে, আমি একা একা ভীষণ বোর ফিল করতাম। কতক্ষণ আয়শা আন্টির কাছে যেতাম, আবার বাসায় চলে আসতাম। যখন তোমাকে এনে দিবে শুনলাম তখন খুশি হয়েছিলাম, কারণ তুমিও তো অন্যদের মায়ের মতো আমার সাথে বাসায় থাকবে। তোমাকে মিশু ডাকতাম কারণ বাবা তোমাকে মিসকাট ডাকতো। অত বড় নাম ডাকতে ইচ্ছে করতো না, তাই ছোট্ট করে ডাকতাম। তুমি আসার পর একদিন বাবা আমাকে বলল তোমাকে মা ডাকতে। সেদিন থেকেই তুমি আমার মা। তারপর থেকে বুঝলাম মা শুধু
কাছেই থাকে না। মা ভালোবাসে, আদর করে, খাইয়ে দেয়। বাবা বোকা দিলেও আদর করে দেয়। আমি তোমাকে জীবনে প্রথমবার মা দেখেছি। হয়তো তুমি আমার আসল মা না, কিন্তু আমি তোমাকে আমার নিজের মাই মনে করি। সিরাতের চোখ জোড়া ভিজে ওঠে। তুমি জানো আমি তোমার মা না। নাইল হেসে উঠে বলে, তোমরা আমাকে একটু বেশি বাচ্চা মনে করো। জানবো না কেন, তুমি তো এই অল্প কিছুদিন আমাদের সাথে আসো। তুমি যদি নিজের মা হতে তাহলে তো আমার ছোটবেলা থেকেই থাকতে। আমি তো জানি মেজ দিদা আর দাদুরা জোর করে তোমাকে বাবার সাথে বিয়ে দিয়েছে। যদি তুমি আসল মা হতে তাহলে কি তোমাকে জোর করে পরে বিয়ে দিত? আর তাছাড়া মনে আছে একদিন মেজ দিদা আমাদের সাথে বাবা আর তার ফার্স্ট ওয়াইফের গল্প বলেছিল। তখন বলেছিল না, নাইল হওয়ার পর বাবার সেই ওয়াইফ আমাদের রেখে চলে গিয়েছিল। বাবার ওয়াইফ করছো কেন? সেও তোমার মা হয় না? আমার মা তো তুমি। একজনের কি দুটো মা হয়? সে যদি মা হয় তবে কি আমাকে রেখে চলে যেত? তখন তো আমি কত ছোট ছিলাম। নিজের বাচ্চাকে রেখে কেউ চলে যায়? যে যাই বলুক, তুমি আমার মা আর কেউ না। সিরাতের চোখের বাঁধ ভেঙেছে বহু আগেই। এতটুকু একটা বাচ্চা কি ভারী ভারী কথা বলছে। সে হাত বাড়িয়ে দু হাত আগড়ে ধরে শক্ত করে বলে, যদি কখনো সে এসে তোমাকে চায়, তুমি কি আমাকে রেখে চলে যাবে? নাহিল তার শৈলের সাথে মিশে গিয়ে বলে, বলেছি তো তুমিই আমার মা। আমি কেন যাব অন্য কারো সাথে? আর তুমিও কি তোমার বাচ্চাকে যার তার সাথে যেতে দিবে? সিরাত হাঁটু গেড়ে তার সামনে বসে নাহিলের মুখটা দু হাতের মাঝে নিয়ে অসংখ্য চুমু খায়। কপাল, চোখ, নাক, পুরো মুখমণ্ডল। নাহিলও খুশি মনে মায়ের আদর নেয়। আর যদি কখনো দেখি এসব নিয়ে মন খারাপ, তাহলে আমি নানুর বাসায় চলে যাব। নানুর বাসায় যাবে মানে? আরে ওই যে রায়হান আঙ্কেল আছে না, তার আম্মুর বাসা, তাকে আমি নানু ডাকি। মাঝে মাঝে ছুটিতে সেখানে যেতাম। যে সেখানে সবাই অনেক আদর করে আমাকে, তাই গেলে আসতে চায় না। এই জন্য বাবা আমাকে যেতে দিতে চায় না। আচ্ছা, অনেক গল্প হয়েছে, এবার যাও ফ্রেশ হয়ে আসো। দ্রুত খাওয়া দাওয়া শেষ করতে হবে, কত কাজ আমাদের ভুলে গেছো। আরে তাই তো, একদমই মনে ছিল না। আমি এক্ষুনি যাচ্ছি, তুমিও যাও, দেরি করো না যেন। সোফার ওপর থেকে ব্যাগটা নিয়ে বউ দৌড় দেয়। শিরা তো নিজের ঘরে চলে যায়। একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে চোখ দুটো মুছে নেয়। ছেলে এখন পাকাপাকি ভাবে তার কেউ আর নিতে পারবে না। গোসল শেষে খাওয়া দাওয়া করে লেগে পড়ে কাজে। সিরাত একে একে বিভিন্ন পদের খাবার তৈরি করে। ডাবের পুডিংয়ের পাশাপাশি ক্যারামেল পুডিং, পোলাও, রোস্ট, ইলিশ মাছ ভাজি, চিকেন ফ্রাই আর পায়েস। রান্না বাড়া শেষে টেবিলের ওপর সুন্দর করে সাজিয়ে রেখে বসার ঘরের দিকে যায়। ব্যাগ থেকে একে একে প্রয়োজনীয় জিনিসপত্র বের করে মা ছেলেতে মেলে নিজেদের মতো সাজিয়ে ফেলে। কলিং বেল বাজতেই দরজা খুলে দেখে সব চেয়ে প্রয়োজনীয় জিনিসটা চলে এসেছে। বিল মিটিয়ে বক্স সহ এনে ফ্রিজে রাখে। সব কাজ শেষ করে সিরাত নাইলকে রেডি করিয়ে নিজেও তৈরি হতে মা ছেলে মিলে অপেক্ষা করে বসে আছে, কিন্তু সেই বান্দার খোঁজ নেই। সেই ঘন্টাখানেক আগে ফোন দিয়ে শুনেছে আসছে রাস্তায়, এখনো কোনো খবর নেই। কলিং বেলের শব্দে হুড়মুড় করে দুজনে দৌড় লাগায়। দরজা খুলে কাঙ্ক্ষিত ব্যক্তির দেখা পেয়ে দুজনের চোখে মুখে হাসির ঝিলিক দেখা যায়। বিপরীত রওনাপও হাসি দেয়। দরজা বন্ধ করে দুজনকে দুপাশে জড়িয়ে ধরে ভেতরে ঢোকে। সিরাত নিজেকে সারিয়ে দৌড়ে ঘরে যায়। তারপরই রওনাপও আসে। সিরাত তার হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়ে বলে, এটা নাও, আর দ্রুত রেডি হয়ে আসো। হাতে ধরিয়ে দিয়ে ঘরের বাইরে চলে আসে। এতদিনে সম্বোধনেও পরিবর্তন ঘটেছে। এটাও ছিল স্বামীর আবদার। যদিও বেশ কিছুদিন সময় লেগেছে, তবুও নাসরবান্দা রওনাক তা আদর করে ছেড়েছে। বইয়ের কথা মতো গোসল সেরে ব্যাগের মধ্যে থাকা পাঞ্জাবি পায়জামা পরে রেডি হয়ে বাইরে আসে। অবশ্য এসবের কারণ সেই ইতিমধ্যে জেনেছে, কেননা বসার ঘরের সাজসজ্জা দেখেই বুঝেছে কোনো আয়োজন আছে।
সে বাইরে বের হতেই খপ করে দুপাশ থেকে দুজন ধরে নেয়, যেন তার বের হওয়ার অপেক্ষায় ছিল। বসার ঘরে নিয়ে গিয়ে নির্দিষ্ট স্থানে দাঁড় করিয়ে আবারও কোথাও চলে যায়, ফিরে একটা কেক নিয়ে। বসার ঘরে ইতিমধ্যে উপস্থিত ছিল আয়শা ও রায়হান। কেকটা এনে টি টেবিলের ওপর রেখে শান্ত হয়। জন্মদিনের শুভেচ্ছা জামাই, হ্যাপি বার্থডে বাবা। 34তম জন্মদিনের শুভেচ্ছা বন্ধু, কিন্তু বয়স তো মনে হচ্ছে অর্ধেক কমে গেছে। সকলের উচ্ছ্বাস দেখে রনকের মুখে হাসি ফুটে ওঠে। কতগুলো বছর পর আবারও কেউ তার জন্মদিনটাকে এত স্পেশালভাবে পালন করছে। প্রতি বছর রায়হান আয়েশা আর তার ছেলে মিলে উদযাপন করত। এবছর সেখানে যোগ হয়েছে নতুন একটা মুখ, তার প্রিয়তম স্ত্রী। বাবা কেকটা কাটো, দাঁড়াও আগে না। সে পুনরায় ছোট রান্নাঘরের দিকে ফিরে একটা বাটি হাতে এনে সেটা নাহিলের হাতে দেয়, বলে, এখান থেকে 1 চামচ তুলে বাবাকে খাইয়ে দাও। নাহিল বাটিটা টেবিলের উপর রেখে সেখান থেকে 1 চামচ পায়েস তুলে বাবাকে খাইয়ে দেয়। এবার কাটো, তুমি খাওয়াবে না? সিরাত একটু লজ্জা পেল। অস্বস্তিতে চুলগুলো কানের পিছনে গুজে নেয়। রনক আবারও চোখের ইশারায় তাকে কাছে ডাকে, ভাবি যান, আপনি না খাওয়ালে আমাদেরও অভুক্ত থাকতে হবে। আমরা কেউ কিছু মনে। কথা শেষ করার আগে রনকের কড়া দৃষ্টি পড়ে রায়হানের উপর। সিরাত ধীর পায়ে এগিয়ে এসে কোনো রকমে চামচে তুলে রনকের মুখের সামনে ধরে। রনকও মুচকি হাসি দিয়ে খেয়ে নেয়। এরপর কেক কাটা হয়, প্রথমে নাহিলকে, এরপর সিরাতকে। এভাবেই একে একে অন্যদেরও কেক খাওয়ার। রাতের খাওয়া দাওয়া শেষে রায়হান আয়েশা নিজেদের বাসায় চলে যায়। সিরাতও সব কিছু গুছিয়ে বসার ঘরে আসে। সেখানে উপস্থিত ছিল নাহিল ও রনক। দুজনে বসে বসে আজকে তোলা ছবিগুলো দেখছে। তাদের 3 জনের পোশাকই ছিল কালো। অনলাইন থেকে 3 জনের জন্য বানিয়ে নিয়েছি। নাহিল ও রনকের জন্য কালোর ওপর বুকের কাছে গোল্ডেন সুতার কাজ, আর সিরাতের শাড়ি কালোর ভেতরে গোল্ডেন সুতার কাজ। সিরাত এসে রনকের অন্য পাশে বসে, সেও তাদের সাথে ছবি দেখে। রনক মাঝে বলে ওঠে, ধন্যবাদ নাহিল এবং নাহিলের মাকে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। ভাবছি এর বিপরীতে তোমাদেরও আমার কিছু দেওয়া উচিত কি? দুজনে একই সাথে বলে ওঠে, সেটা সময় হলে দেখতে পারবে। খুব বড় একটা সারপ্রাইজ দিব তোমাদের, তবে শর্তে এখন কোনো প্রশ্ন করা যাবে না। দুজনেই ঘাড় কাত করে সম্মতি জানায়। গল্প সমাপ্তির প্রণয়। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।